হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি হচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ। সম্প্রতি তোমাদের কলেজে যোগদান করেছি। কারোর সাথে সামনাসামনি পরিচয় না, আশা করি 30শে মার্চ মাননীয় শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছেন স্কুল কলেজ খুলে দেওয়ার, তো তারপর থেকে সবার সাথে সামনাসামনি কথা হবে, পরিচয় হবে। তো আজকে একাদশ শ্রেণীর যে বিষয়ভিত্তিক ক্লাস সমাজবিজ্ঞান প্রথম পত্র এর চতুর্থ অধ্যায় সমাজবিজ্ঞানের মৌল বিষয়ের উপরে আজকে ক্লাস হবে, অর্থাৎ বেসিক কনসেপ্টস অফ সোশিয়োলজি। সমাজবিজ্ঞানের মূল বিষয় কী? সমাজবিজ্ঞানের মূল বিষয় আলোচনা করতে গেলে আসলে প্রথমে আছে সমাজের ধারণা। সমাজটা কী? সমাজ হচ্ছে ইন্ডিভিজুয়াল থেকে আসে একটা দল, অর্থাৎ ব্যক্তি বা মানুষ থেকে তৈরি হয় একটি দল। ব্যক্তি যখন সমমনা বা সমসংস্কৃতি মনা মানুষদেরকে তার নিকট বা কাছের ভাবতে থাকে, তখন তারা একটি দল গঠন করে। আর এই দল থেকে গঠিত একটি গোষ্ঠী, আর এই গোষ্ঠী থেকেই আসে সমাজের ধারণা। তো সমাজটা আসলে হচ্ছে ইন্ডিভিজুয়ালের একটা বৃহৎ রূপ হচ্ছে সমাজ। এই সমাজকে কখনো আমরা দেখতে পাই কৃষিভিত্তিক, কখনো শিল্পভিত্তিক, আবার অন্যান্য ক্ষেত্রেও বিভক্ত আছে সমাজ। তো সমাজের এই যে ধারণাটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে এবং ক্রমান্বয়ে আরও সামনের দিকে পরিবর্তিত হতে থাকবে। তো সমাজের আসলে বিভিন্ন সমাজবিজ্ঞানী সমাজটাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছেন ম্যাকআইভার অ্যান্ড পেজ। তাদের যে সম্মিলিতভাবে লিখিত গ্রন্থ সোসাইটি, তো তারা সেখানে সমাজের ব্যাখ্যা দিয়েছেন এভাবে: যেসব সামাজিক সম্পর্কের মধ্যে আমরা জীবনযাপন করি তাদের সুসংগঠিত রূপই হচ্ছে সমাজ। অর্থাৎ তারা ব্যাখ্যাটা এভাবে দিয়েছেন যে একটা কাঠামো বা একটা ফ্রেমের ভিতরে যে আমরা যে বসবাস করি, অর্থাৎ সম্পর্কের ভিতরে, হতে পারে সেটা ব্লাড রিলেশন, হতে পারে সেটা ইকোনমিক্যাল রিলেশন, হতে পারে অন্য কোনো কিছু। তো এই যে ধারণার ভিতরে আমরা বসবাস করি, এটাই হচ্ছে আসলে সমাজের যে মৌল রূপ বা ধারণা। এভাবে তারা সমাজটাকে ব্যাখ্যা করছে। আবার সমাজবিজ্ঞানী ডেভিড পপেনও বলেছেন, সমাজ হচ্ছে এমন একটি ব্যাপক সামাজিক সংগঠন যেখানে মানবীয় মৌলিক প্রয়োজন মেটাতে পারে এমন সব সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করে। অর্থাৎ মানুষ হিসেবে আমরা যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের কিছু মৌলিক প্রয়োজন আছে। সেটা হতে পারে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। যে 5টি মৌলিক প্রয়োজন, এর বাহিরেও কিছু বর্তমান সমাজে কিছু মৌলিক প্রয়োজনকে অন্তর্ভুক্ত করা হয়। তো এইরকম যে বেসিক এলিমেন্টসগুলোর বাইরেও যে অন্যান্য এলিমেন্টসগুলো আছে, সেই সব এলিমেন্টস বা সেই সব চাহিদার ব্যাপারটা যেই এরিয়ার ভিতরে বা যেই ক্রাইটেরিয়ার ভিতরে পূরণ হবে, সেটাই হচ্ছে সমাজ। তার মানে সমাজ হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে হচ্ছে মানুষের অধিকাংশ মৌলিক চাহিদাগুলো পূরণ করার সামর্থ্য রয়েছে। সমাজের আসলে এভাবে বলতে গেলে বলা যায় যে সমাজ হচ্ছে এমন একটি জায়গা, এমন একটি এরিয়া যেখানে মানুষ তার প্রয়োজনীয় চাহিদাকে পূরণ করতে সক্ষম, এবং ওই সমাজের ভিতর থেকে মানুষ তার আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত রূপ দেখতে চায়, যার জন্য মানুষ আসলে সমাজ গড়ে তোলার বা সমাজ প্রতিষ্ঠা করার তাগিদ অনুভব করে। তো সমাজে আসলে বৈশিষ্ট্যটা কী? একটা সমাজ গড়ে উঠতে হলে বা একটা সমাজ যখন গঠিত হয়, তার তো কিছু বেসিক এলিমেন্টস থাকে, অর্থাৎ কিছু উপাদান থাকে, তো বা ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এই উপাদানগুলো আসলে কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। তো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কী কী? যেমন সমাজ হচ্ছে মানব গোষ্ঠীর একটি স্বার্থর জায়গা, যেখানে ব্যক্তি তার স্বার্থ বা ব্যক্তি তার ইচ্ছেগুলো পূরণ করতে পারে। আবার একটা হচ্ছে সোসাইটি ইজ ডায়নামিক, অর্থাৎ সমাজ সর্বদাই গতিশীল বা পরিবর্তনশীল যদি বলি আমরা। অর্থাৎ সমাজ হচ্ছে এক রূপ থেকে আর এক রূপে, যেমন আদিতে ছিল সেটা উদ্যানভিত্তিক, কৃষিভিত্তিক, সেখান থেকে এখন চলে এসেছে শিল্পভিত্তিক সমাজে ক্রমান্বয়ে, এভাবে ধাপে ধাপে। ঠিক আছে। এরপরে কখনো ছিল সামন্ততান্ত্রিক, শেষ পর্যায়ে এসে কোনো কোনো দেশে এখন পুঁজিবাদী সমাজ গঠিত হচ্ছে। তো এভাবে সমাজটাকে আসলে চেঞ্জ হচ্ছে ক্রমান্বয়ে। এরপরে একই আদর্শ ও সমভাবাপন্ন ব্যক্তিদের নিয়ে আসলে সমাজটা গড়ে ওঠে। সমাজে দেখতে পাই আমরা যেরকম যে
কৃষিভিত্তিক যে সমাজগুলো, সেখানে অধিকাংশ মানুষের মৌলিক প্রয়োজন বা চাহিদাটা ছিল কৃষির উপরে। তো সেখানে কিন্তু শিল্পের যে প্রভাব বা শিল্পের যে সমাজের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু আসলে আমরা পরিলক্ষিত করি না। আবার শিল্পভিত্তিক সমাজে এসে আমরা দেখি যে কৃষির যে প্রভাব বা কৃষিভিত্তিক সমাজের যে প্রভাব, সেই প্রভাবটা আসলে শিল্পভিত্তিক সমাজের মানুষের ভিতরে বা এর উপাদানের ভিতরে এই কৃষির প্রভাব বা কৃষিভিত্তিক সমাজের প্রভাবটা আসলে খুবই কম। এর ফলশ্রুতিতে বোঝা যায় যে আসলে সমাজ তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকবে এবং সমভাবনা থাকবে। আবার হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা এর অধিক ব্যক্তিদের পরস্পরের সম্পর্কে একটি সচেতনতা তৈরি হবে তাদের ভিতরে, অর্থাৎ সমাজটা তৈরি হবে এমন একটা প্রেক্ষাপটে যেখানে ব্যক্তি তার নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি অন্যের যে প্রয়োজনটা আছে, অর্থাৎ অন্যের যে সমাজের যে চাহিদা, তো সে চাহিদাটা পূরণের জন্য সমাজ চেষ্টা করবে। আবার সমাজ হচ্ছে সাধারণের স্বার্থ উদ্দেশ্য বিদ্যমান থাকবে এখানে, অর্থাৎ সব শ্রেণীর সব ধরনের মানুষের একটা বৈশিষ্ট্য এখানে সবার থাকবে। সমাজের ভিত্তি হিসেবে থাকবে ঐক্য, থাকবে সবার ভিতরে সমাজের একটা স্থায়িত্ব থাকবে, অর্থাৎ প্রত্যেকটা সমাজের নির্দিষ্ট একটা পিরিয়ডের ভিতর দিয়ে যাবে। এই বেসিক একটা পিরিয়ডকে সে ওভারকাম করতে পারলে আসলে সমাজটা তখন টিকে যাবে বা সমাজটা তখন গতিশীল হবে। এভাবেই সমাজের ভিতরের কিছু বৈশিষ্ট্যর ভিতরে আরও যদি বলি যে সমাজের ভিতরে তখন দ্বন্দ্ব থাকবে, দ্বন্দ্ব অর্থাৎ কনফ্লিক্ট থাকবে সমাজের ভিতরে, কিন্তু কনফ্লিক্টটা স্থায়ী হবে না, অর্থাৎ কোনো একটা সলিউশন এর বের হয়ে আসবে। আমরা জানি যে প্রত্যেকটা প্রবলেম বা প্রত্যেকটা সমস্যারই এক একটা সলিউশন আছে। তো সমাজের ভিতরে দেখা যাবে যে এইভাবেই সমাজটা হচ্ছে একটা সলিউশনের ভিতর দিয়ে তার যে প্রবলেমগুলো সেগুলোকে ওভারকাম করবে। তো ক্রমান্বয়ে এভাবে সমাজ চলতে থাকবে। সমাজ চলার যে এই ধারাটা সেটা অব্যাহত থাকবে। হয়তোবা সমাজ তার রূপ পরিবর্তন করবে, অর্থাৎ কৃষিভিত্তিক সমাজ থেকে সেটা হয়তো শিল্পভিত্তিক সমাজ যাবে, কিন্তু সমাজ কখনোই, কিছু কিছু সমাজবিজ্ঞানীরা আবার এভাবে ধারণা দিয়েছেন যে সমাজ আসলে ধ্বংস বা বিনাশ হয়ে যাবে। আসলে এটা আসলে বলার সময় বা বলার পরিবেশ বা প্রেক্ষাপট এখনও তৈরি হয়নি, ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যে সমাজ আসলে ধ্বংস হয়ে যাবে। যদি সমাজ ধ্বংস হয়ে যায় তাহলেই সেদিন হয়তো পৃথিবীও ধ্বংস হয়ে যাবে, এরকম একটা ধারণা দিয়েছেন সমাজবিজ্ঞানীরা। তো আসলে সমাজের বিনাশ বলা যাবে না, সমাজের একটা রূপ থেকে অন্য একটা রূপে একে ট্রান্সফার করা যায় বা ট্রান্সফার হতে পারে, কিন্তু সমাজ কখনোই পুরোপুরি ভ্যানিশ হয়ে যাবে এ কথা আসলে বলার প্রেক্ষাপট এখনও তৈরি হয়নি বা ভবিষ্যৎ হয়তো হবেও না। তো এভাবেই সমাজের কিছু নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ সমাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে। আবার সমাজের কিছু কাজও আছে, অর্থাৎ ফাংশন। একটা সমাজ যদি গঠিত হয় তো সমাজের কিছু কাজ থাকে, অর্থাৎ সমাজটা তখন কি কি কাজে ব্যবহৃত হবে, অর্থাৎ সমাজের যে মানুষ আছে বসবাসরত, তাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলো কিভাবে মেটাবে। যেমন সমাজের হচ্ছে কিছু রীতিনীতি থাকবে, রীতিনীতি মানে হচ্ছে কাস্টমস, কালচার, হ্যাঁ, এইগুলো থাকবে। তো এইগুলো থাকার ফলে সমাজ একটা নির্দিষ্ট ওয়েতে চলতে থাকবে। যেমন কৃষিভিত্তিক সমাজে আমরা দেখতে পাই যে কৃষিভিত্তিক সমাজে হচ্ছে এখানে কৃষি ফসল মানুষ ফলাবে, সেখান থেকে সংগ্রহ করবে, সংগ্রহ করে এটাকে মডিফাই করে সমাজের প্রয়োজনের যেই জায়গাগুলো আছে সেইগুলো পূরণ করবে, অর্থাৎ উদ্ধৃত অংশ তারা সংরক্ষণ করবে বা এটাকে বিক্রি করে পরবর্তীতে দেখা যাবে যে সমাজের অন্যান্য যে দ্রব্য বা প্রয়োজন আছে সেগুলো পূরণের চেষ্টা করবে। আবার সমাজের মধ্যে একটি বিষয় অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা। এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। যদি এইগুলোর অভাব বা ঘাটতি দেখা দেয় তখনই সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। আর এই বিশৃঙ্খলা দেখা দিলে সমাজ ক্রমান্বয়ে কী হবে, যে সমাজ ক্রমান্বয়ে ধ্বংস হওয়ার পথে থাকবে। তো এভাবেই সমাজ ক্রমান্বয়ে ধ্বংস হয়ে যেতে পারে যদি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, ভালোবাসা এইগুলোর ঘাটতি বা অভাব দেখা দেয়। আবার দেখা যাবে সমাজের ভিতরে একটা শ্রেণী এর ভিত্তিক যে বিভাগ, অর্থাৎ আমরা যে এটাকে ক্লাস, ডিভিশন অফ ক্লাস বলি, অর্থাৎ শ্রেণীভিত্তিক একটা ভাগ থাকবে। অর্থাৎ এখানে সামাজিক মান মর্যাদার ভিত্তিতে সমাজে একটি বিভাগ বা ডিভিশন থাকবে। তো এভাবেই সমাজটাকে আসলে সমাজ তার প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ক্লাস তৈরি করে এবং এই ক্লাসগুলোর ভিতর একটা রিলেশন তৈরি করে। যদিও কার্ল মার্কস বলেছেন যে আসলে প্রত্যেকটা শ্রেণীর বা প্রত্যেকটা ক্লাসের ভিতরে এক একটা দ্বন্দ্ব বিরাজ করে, যদিও সেটা পরিপুষ্ট
সবসময় আসলে পরিস্পষ্ট হয় না। কখনো কখনো এটা সমাজের দ্বন্দ্বটা বড় আকার ধারণ করলে তখন ওই সমাজটা দেখা যায় যে একটা বড় মোবিলাইজেশনের দিকে যায়, বা বড় একটা মব তৈরি হয় সেখানে। তো তখন দেখা যায় যে ওখানে একটা ক্লাসের স্ট্রাগেল তৈরি হয়, পরবর্তীতে হয়তো সমাজ ভেঙেও যেতে পারে, অথবা একটা সলিউশনের মাধ্যমে অন্য একটা ফর্মে রূপান্তরিত হয়। কিন্তু সমাজের এই যে একটা সামাজিক শ্রেণী হবে, তৈরি হবে আর সামাজিক মান মর্যাদার ভিত্তিতে, এটা প্রত্যেকটা সমাজেই ছিল, আছে এবং থাকবে। কারণ প্রত্যেকটা মানুষ যদি সমশ্রেণীভুক্ত হয়, তাহলে আসলে সমাজের লোয়ার লেভেলের যে কাজগুলো সেগুলো কে করবে, মিডিয়াম লেভেলের কাজগুলো কে করবে, হায়ার লেভেলের কাজগুলো কে করবে। তো এভাবে একটা প্রবলেম তৈরি হয়, যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে আসলে সমাজের ভিতরেই ক্লাস ডিভিশনটা থাকবে, এবং সমাজের কর্তব্যের সম্পর্কে সুদৃঢ় একটা সংগঠন হবে, যার ফলশ্রুতিতে প্রত্যেকের ভিতরে পারস্পরিক একটা বন্ধন থাকবে। ঠিক আছে। আর এখানে সমাজটা হচ্ছে সবার জন্য একটা উপযুক্ত বসবাসের জায়গা। এই জায়গাটায় আসলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভাগ থাকে, তারপরে হচ্ছে কিছু ওয়ার্কিং সেক্টর থাকবে, আরও অন্যান্য ইন্টেলেকচুয়াল সেক্টর যেগুলো আছে এগুলো ভাগ বিভাগ থাকবে, এবং সব শ্রেণীর মানুষের বসবাসের জন্য একটা আদর্শ পরিবেশ তৈরি হবে। তো এটাই ছিল মূলত আসলে আজকের ক্লাসের আলোচনার বিষয়। আর ক্লাসটা খুব বেশি বড় করা যায় না, কারণ এটা গুগল ড্রাইভে আপলোড বা অন্যান্য ধরনের সমস্যায় পড়তে হয়। তো এর জন্য চাইলেও একটু বড় করে নেওয়া আসলে সম্ভব হচ্ছে না আপাতত। পরবর্তীতে সামনাসামনি যখন দেখা হবে ইনশাল্লাহ আরও বড় করে বা আরও বৃহৎ আকারে ব্যাপারে আলোচনা করা যাবে। সবাইকে ধন্যবাদ। উইশ ইউ আ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।